সুপ্রভাত। আজকে 7ই মার্চ 2026 আর আমি এখন আছি ইন্দোরের প্রথম সকাল আজকে আমার। আর এখানে আমি প্রথম সকালেই চলে এসেছি আপনা সুইটসে সকালের ব্রেকফাস্ট করতে। সো গাইস, আমি নিয়েছি এখন অরেঞ্জ জুস, ভালো খেতে। আমার মা নিয়েছে তরমুজের জুস। ব্রেকফাস্টে কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি। আর কালকে সন্ধ্যেবেলায় আমি ইন্দোরে ঢুকেছি, যে হোটেলটায় ছিলাম সেটা দেখিয়েছি। কালকে সন্ধ্যেবেলা ঢুকে আমরা কি কি করলাম আগে সেটা দেখুন, তারপরে আজকের ভিডিওটা কি কি সাইট সিন করবো সেইটা দেখাবো। তাহলে দেখে নিন কালকে বিকালে হোটেলে ঢোকার পর আমরা কি কি করলাম। আগের পর্বে আপনারা দেখে নিয়েছেন যে আমি ইন্দোরে এসে কোন হোটেলে উঠেছি, সেই হোটেলেরই রেস্টুরেন্টে এখন বসে আছি। টুকটাক করে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সারাদিন সাইট সিন করে কিছু খাওয়া দাওয়া হয়নি। রেস্টুরেন্টে এসেছি, খাওয়া দাওয়া করবো। সঞ্চ ওইদিকে দেখতে গেছে। আর এখন কি কি খাবারের অর্ডার দিয়েছি, খাবারটা আসুক আপনাদেরকে দেখাচ্ছি। যে হোটেলটা এসেছি খেতে, মানে আমরা যে হোটেলটা আছি তার সঙ্গে যে রেস্টুরেন্টটা আছে, রেস্টুরেন্টটা একবার দেখে নিই। বেশ বড় মাপের রেস্টুরেন্ট, সুন্দর, বেশ সুন্দর। স্টার্টারে আমরা অর্ডার দিয়েছি ক্রিপসি চিলি বেবিকর্ন। এই বেবিকর্নকে কিন্তু কলকাতার বেবিকর্নের সঙ্গে তুলনা করলে হবে না। একটু অন্যরকম খেতে। আমাদের কলকাতার বেবিকর্নগুলো যেরকম একটু ওয়েস্টার সসে ডিপ করা থাকে, এটা একটু অন্যরকম কোনো সসে টস করা যায়, একটু অন্যরকম খেতে লাগছে, কিন্তু টেস্টটা খুব সুন্দর, খুব ভালো। এরপরে আমাদের আইটেম হচ্ছে তন্দুরি রুটি, আর এই হচ্ছে চিকেন 65। এখন আমরা যে তন্দুরি রুটি আর চিকেন 65টা খাচ্ছি, একই খাবার এক এক জায়গায় কিন্তু এক এক রকমের খেতে হয়। আমাদের কলকাতা স্টাইল চিকেন 65, এটাকে আমি একদমই বলবো না। এই চিকেন 65টাতে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইল আছে, কারণ এতে কারি পাতা দেওয়া আছে, তারপরে অন্য কোনো মশলা দেওয়া আছে যেটা একটু সাউথ ইন্ডিয়ান ধাঁচের 65। যাই হোক, খেতে কিন্তু ভালো। খেতে যে একদম বাজে তা নয়, খেতে কিন্তু ভালো হয়েছে, একটু অন্যরকম স্টাইলের। শেষ পাতে আছে আমাদের ব্রাউনি উইথ আইসক্রিম, আর খাবার হজম করানোর জন্য আছে ফ্রেশ লাইম সোডা। হোটেলের রুমে বসেছিলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা। আর আমরা যে হোটেলটায় এসে উঠেছি সেটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি। এখান থেকে আমরা এখন একটা টোটো বা অটো কিছু একটা ধরে যাব 56। ইন্দোরে কিন্তু প্রচুর খাবারের সম্ভার, ভ্যারাইটি অফ খাবার পাওয়া যায়। আমরা সেইগুলো এক এক করে খাবো বা দেখাবো। আপনারা যারা আগামী দিনে ইন্দোর আসবেন তারা কিন্তু সেইগুলো খেতে থাকবেন। আর আমাদের হোটেলটা রাত্রিবেলা কীরকম লাগে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন আমাদের হোটেলটা রাত্রিবেলা কীরকম লাগছে। ওই সোজা হচ্ছে রিসেপশন এরিয়া। ইন্দোরে কিন্তু খাবারের প্রচুর অপশন, ভ্যারাইটিস অফ অপশন। ইন্দোরে এলে কিন্তু আপনারা চলে যাবেন সারাফা বাজার, বা আমরা যেরকম যাচ্ছি 56, এইসব জায়গায় চলে যাবেন। বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। তাই ইন্দোরে ঘুরতে এসে হোটেলে বসে থাকবেন না, আপনারা ঘুরবেন। আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিয়েছি, অটো করে এখন যাচ্ছি 56 স্ট্রিট। এই যে সন্ধ্যাবেলায় ইন্দোর শহর কিছুটা এইরকম, যদিও সন্ধ্যা নয়, এখন 8টা 15 মতো বাজে, কিছুটা এইরকম। এখন আমরা যে জায়গাটা এসে পৌঁছে গেছি, এই জায়গাটার নাম হচ্ছে 56 স্ট্রিট। আর এখানে প্রচুর খাবারের দোকান, ভ্যারাইটিস অফ খাবার, মানে দুদিকে শুধু খাবারের দোকান। আমি আপনাদেরকে দেখাচ্ছি খাবারের দোকানগুলো, একবার দেখুন। এই জায়গাটার নাম 56 স্ট্রিট। এখানে বিভিন্ন টাইপের খাবার পাওয়া। খাবারের দোকান দেখুন, খাবারের দোকান, দোকানের কত সম্ভার খাবারের, বাপ রে বাপ। এদিকেও আছে, ওই যে ওইদিকে দেখছেন ওইদিকেও আছে, শুধু খাবার, শুধু খাবার। কুলফি, ফালুদা, মানে বিভিন্ন রকমের ফাস্টফুড, বিভিন্ন রকমের ফাস্টফুড। খাবার খেয়ে আপনি শেষ করতে পারবেন না, দেখা তো দূরের কথা, খাবার খেয়ে শেষ করতে পারবেন না। বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের। লোকজন ঘুরছে,
এবং খাবার কিন্তু মজা করে খাচ্ছে। কত ধরনের খাবার, বাপরে বাপ। ভিডিওতে দেখেছিলাম এটা। লোকজন কিন্তু বেশ মজা করে এখানে খাচ্ছে। আর এখানে এত ধরনের খাবারের দোকান, মানে আইসক্রিম থেকে শুরু করে, ধোসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের। আপনারা ইন্দোরে এলে এই 56 স্ট্রিট বা 56 দোকানে অবশ্যই একবার আসবেন এই জায়গাটায়। এখানে এলে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে, মানে কি খাবেন আর কি খাবেন না। আমি সব ধরনের খাবার আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন ইন্দোর ঘুরতে আসবেন তখন সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে সব খাবারগুলো খাবে। এখানে এত খাবারের দোকান, এতগুলো খাবারের দোকান এখানে, কিন্তু প্রত্যেকটা দোকানের সামনেটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, একটুও অপরিষ্কার নয়। তাই বোধহয় ভারতবর্ষের এই ইন্দোর শহরকে ক্লিনেস্ট সিটি বলা হয়। প্রত্যেকটা দোকানের সামনে কিন্তু বেশ পরিষ্কার। 56 স্ট্রিটে এসে আমাদের প্রথম যে আইটেমটা আমরা নিয়েছি সেটা হচ্ছে পটাটো টুইস্টার। ইন্দোর ঘুরতে এলে কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করবেন না এই খাবার দিক থেকে। আপনারা ধীরে সুস্থে মজা করে এই 56 স্ট্রিটে আসুন আর খুব ভালোভাবে খাওয়া দাওয়া করুন। যেরকম সঞ্চ আর ননি এখন পটাটো টুইস্টার খাচ্ছে, বেশ শান্তিতে মজা করে খাচ্ছে। আমি একের পর এক খাবার আপনাদেরকে দেখাবো আর আপনারা এসে ধীরে সুস্থে রয়ে বসে পেট খালি রেখে খাবেন। सामने भी है, लेफ्ट में भी है, मतलब यही पानी से पानी है, पानी आ जाओ भैया, आ जाओ डोसे वाले, आ जाओ डोसा पाव भाजी वाले आ जाओ। ये लो लच्छा टोकरी। आइए खाइए ले जाइए स्पेशल में। आ जाओ सर, क्या नाम है आपका? एक बार कैमरे में देख लो, बढ़िया ब्लॉग बनेगा। ये लो একটা সাইডের খাবারের দোকান আপনাদেরকে দেখিয়েছি এই দিকের, এবারে আপনাদেরকে এই দিকের খাবারের দোকানগুলো দেখাবো। তবে এই জায়গার নাম 56 স্ট্রিট কেন সেটা আমি জানি না, তবে অনেকেই এখানে বলছে এই দুধার মিলিয়ে নাকি প্রায় 56টা দোকান আছে, তাই এই জায়গাটার নাম 56। তবে সেটা একটু তর্কের বিষয়। যাই হোক, খাবারের দোকানগুলো এখন দেখা যায়। ইন্দোর যারা ঘুরতে আসবেন আগামী দিনে, তারা কিন্তু এই 56 স্ট্রিট বা 56 দোকান এই জায়গাটা একদমই মিস করবেন না। যাই হোক, ননি এখন একটা চকলেট আইসক্রিম নিয়েছে, চকলেট আইসক্রিম নিয়ে খাচ্ছে। এই আইসক্রিমটা খাওয়া হলে আমরা একটা অন্য খাবারের জায়গায় যাব, দেখা যাক সেই জায়গাটা কীরকম। তবে যারা ইন্দোরে ঘুরতে আসবেন তারা কিন্তু এই 56 স্ট্রিট বা 56 দোকান এই জায়গাটা একদম মিস করবেন না। আসবেন এবং মজা করে খাওয়া দাওয়া করবেন। আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটা থেকে এই 56 স্ট্রিট বা 56 দোকান কিন্তু ওই 4.5 কিলোমিটার, সময় লাগতে পারে 25 থেকে 20 মিনিট। आइए सर, सेंट्रल इंडिया का फर्स्ट डोरा केक सभी लोग लेके आए हैं, आप क्या ट्राई करना चाहिए?
फूड है, सुशी है, वहाँ पर एक और আর একটা জিনিস, এই 56 স্ট্রিট বা 56 দোকান এই এরিয়ায় কিন্তু সমস্ত খাবার ভেজ, কোনো রকম নন ভেজ আইটেম কিন্তু এখানে পাওয়া যায় না। 56 দোকান ওই জায়গা থেকে আমরা এখন চলে এসেছি আর একটা খাবারের খনি, সেটা হচ্ছে সারাফা বাজার। এই সারাফা বাজারেও প্রচুর পরিমাণে খাবার দাবার পাওয়া যায়। কি কি পাওয়া যায় আমি দেখাচ্ছি। তবে এই জায়গার মার্কেট কিন্তু সারা রাত খোলা থাকে। বড় বড় দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে এই খাবারগুলো সেই দোকানের সামনে নিয়ে বসে। এই মার্কেট প্রায় সারা রাতই খোলা থাকে। এখন খুব কম দোকান খুলেছে, তাই যতগুলো খুলেছে আমি ততগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। দুধারে শুধু খাবারের দোকান, শুধু খাবারের দোকান। এক তো 56 খাবারের দোকানে ভর্তি, প্লাস সারাফা বাজার এখানেও খাবারের দোকান দুধারে ভর্তি। আর মানুষজনের ভিড় দেখুন এখন। এ তো কিছুই নয়, যত রাত হবে এখানে ভিড় তত বাড়বে, শুধু খাবারের জন্য, শুধু খাবারের জন্য। এই হচ্ছে জসি দইবড়া হাউস। ভিড়টা একবার দেখুন, একবার ভিড়টা দেখুন। এখানে আরো রাতে এলে আরো ভিড় পাবেন এবং আরো খাবারের দোকান খোলা পাবেন। যত রাত হবে এখানে খাবারের দোকানগুলো আরো খুলবে এবং আরো রাত হলে আরো ভিড় হবে। আর এই মানে এই সারাফা বাজার প্রায় সারা রাতই খোলা থাকে, রাত্রি 3টে 3:30 অবধি খোলা থাকে। আর যদি অকেশন থাকে তো 4টে 4:30 কোনো ব্যাপার নয়, সারা রাত খোলা থাকে। আর যত রাত হবে তত ভিড় আরো বাড়বে আর দোকানেও ভিড় বাড়বে। জসি দইবড়া সেন্টারে ভিড়টা তো কিরকম দেখালাম আমি। আর এই দেখুন সঞ্চয় যুদ্ধ করে দই বড়া এনেছে, যুদ্ধ করে, রীতিমতো যুদ্ধ করে দই বড়া এনেছে। এখানে সারাফা বাজারের প্রথম আইটেম আজকে হচ্ছে দই বড়া। কিরকম খেতে? রাত্রি 10টা 15 বাজে আর এই অবস্থায় এখন হচ্ছে সারাফা বাজারের অবস্থা। যত রাত বাড়বে ভিড় তত বাড়বে। আর এখন রাত্রি 10টা 15 সঞ্চয় খাচ্ছে দই বড়া। মোটামুটি রাত্রি 9টার পর থেকে এই সারাফা বাজারে খাবারের দোকানগুলো খুলতে শুরু করে। আপনারা যদি আরো রাতে আসেন তো আরো দোকান খোলা পাবেন। এখন কিছু দোকান খুলেছে, আস্তে আস্তে কিন্তু অনেক দোকান খুলছে। डोसा पाव भाई दाल ना आइए এখানে এত ধরনের খাবারের দোকান নয়, আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন। আর যখন আপনারা আসবেন ধীরে সুস্থে পেটটা একটু খালি রেখে শুধু খেতে থাকবে। খালি ভিড়টা দেখুন, মানুষ কিরকম উৎসাহ নিয়ে খাবার খাচ্ছে। আমাদের ওখানে দুর্গাপুজোয় যেরকম লোক উৎসাহ নিয়ে ঠাকুর দেখে, এখানে মানুষ উৎসাহ নিয়ে খাবার খাচ্ছে। বাপ রে বাপ, কি ভিড়, কি ভিড়। लेते जाओ बढ़िया चीज। कहाँ से आए सब? क्या हो माँ काली की? अरे खाओ यार, जय माँ काली की। कौन से बात? अरे सब खाओ। ये फेमस चीज है जो मैं आपको खिला रहा हूँ। हाँ, बहुत फेमस है। जैसे वहाँ पे महाकाली का दरबार और ये महाकाल का दरबार, ये तो फेमस है खाने पीने के आनंद में। ये 240। একটু আগে
যে আঙ্কেলকে দেখালাম গলা ভর্তি সোনা পড়ে আছে, ওনার থেকে নিয়েছি 24 ক্যারেট গোল্ড কুলফি। এক পিসের দাম হচ্ছে 70 টাকা। अच्छा यो आप लोग क्यों आ जाओ। কাটাটা দেখো, কাটাটা দেখো। রাত প্রায় 11টা বেজে গেছে, আর এই ঘোরাঘুরি করতে করতে খিদে পেয়ে গেছে। আর এই সারাফা বাজার থেকে নিয়ে নিয়েছি এখন ছোলে আর কুলচে। বেশ গরম আর নরমও, ভালো করে। 56 স্ট্রিট আর সারাফা বাজার আমাদের ঘোরা হয়ে গেল। কিরকম ঘুরলাম টোটালটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। আর আমি বলবো ইন্দোর আগামী দিনে যারা বেড়াতে আসছেন তারা কিন্তু এই দুটো ফুড চেন বা ফুড জয়েন্ট অবশ্যই ভিজিট করবেন, 56 আর সারাফা বাজার। আর এই ইন্দোর বেড়াতে এলে আমি বলবো নর্মাল অটো রাইড করার থেকে উবের অটো এইগুলো বুক করে নিন, খুব তাড়াতাড়ি আসছে আর ভাড়াও মিনিমাম। আমি বলবো যে ওলা মানে নর্মাল যে অটো ভাড়া করার থেকে নর্মাল অটো কিন্তু ভাড়া বেশি বলবে, 100 টাকা 150 টাকা। সেখানে আমরা উবের অটো করে ঘুরলাম, তারা কিন্তু মোটামুটি যা ভাড়া নেয়ার তাই নিয়েছে 50 টাকা 60 টাকা এরকম করে। তাই আপনারা যারা আগামী দিনে ইন্দোর আসবেন তারা এই উবের অটো করে ঘুরবেন। আর এখন রাত্রির প্রায় 12টা বাজে, দেখে মনেই হবে না যে এখন রাত্রির 12টা বাজে। উবেরে অনেক দোকানপাট এখনো পর্যন্ত খোলা, আর রাস্তাঘাট আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন। তাই হয়তো ইন্দোরকে এক কথায় মিনি মুম্বাই বলা হয়। যাই হোক, আজকে অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা 10 থেকে 12টা 15 বাজে। আবার কালকে সকালে বেরোতে হবে। তাহলে আজকে রাতের মতো গুড নাইট। ইন্দোরে আজকে আমার প্রথম সাইট সিন হলো রাজবাড়া প্যালেস। আর কালকে বিকালে হোটেলে ঢোকার পর কি করেছি আশা করছি আপনারা দেখে নিয়েছেন। এবারে আজকে আমার প্রথম সাইট সিনে আমি যাচ্ছি, সেটা হচ্ছে রাজবাড়া প্যালেস। এখানকার খুব বিখ্যাত। চলুন দেখাই আপনাদেরকে প্যালেসটা। আর আপনার সুইটসে কি ব্রেকফাস্ট করলাম সেটা অলরেডি আপনারা দেখেই নিয়েছেন। চলুন তাহলে যাওয়া যাক রাজবাড়া প্যালেস। আর এই ইন্দোরে কিন্তু উবের অটো সার্ভিস খুব ভালো। কাল থেকে আমি উবের অটো সার্ভিসে করেই ঘুরছি। আগামী দিনে আপনারা যারা আসবেন তারাও কিন্তু এরকম উবের অটো সার্ভিসে করেই ঘুরবেন। খুব ফাস্ট আর খুব সস্তা, মানে বুকিং করার 1-2 মিনিটের মধ্যে কিন্তু উবের অটো সার্ভিস আপনারা পেয়ে যাবেন। যে কোনো জায়গায় সাইট সিনের জন্য একটা ডিস্টেন্স থেকে আর একটা ডিস্টেন্সে আমি কিন্তু উবের অটো সার্ভিসই ব্যবহার করছি। আর খুব সুবিধা হচ্ছে, এতে খুব সুবিধা হচ্ছে। যেখানে অটো রিজার্ভ করলে 700-800 টাকা নিয়ে নিচ্ছে, এখানে সেখানে একটা ডিস্টেন্স থেকে আর একটা ডিস্টেন্সে যাওয়ার জন্য ওই 35 টাকা 36 টাকা এরকম নিচ্ছে। এই হচ্ছে রাজবাড়া প্যালেস, বাইরে থেকে দেখে নিন। অনলাইনে লেখা আছে রাজবাড়া প্যালেস খুলবে 10টায়, কিন্তু এখানে আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। মানে তাড়াতাড়ি মানে কি, আমরা এসেছি এখন 10টা 35 বাজে, কিন্তু এখানে এসে শুনলাম রাজবাড়া প্যালেস খুলবে
বেলা 11টায়। আমি প্যালেসটার ভেতরে যাব, দেখবো, কিন্তু তার আগে অন্যান্য যে সাইট সিনগুলো আছে সেইগুলো করিনি। এটা খুললে তারপর এখানে আসবে। রাজবাড়া এখনো খোলেনি, খুলবে 11টায়, যেটা আপনাদেরকে বললাম। তাই আমরা প্রথম বেরিয়ে যাচ্ছি বড়া গণপতি মন্দির। একটা টোটো নিয়ে নিয়েছি এখান থেকে, টোটোটাই আমাদের ঘোরাবে আজকে যে যে মেন সাইট সিনগুলো আছে ইন্দোরের। এখন আমরা যাচ্ছি বড়া গণপতি মন্দির। গণপতি মন্দির দর্শন হয়ে গেল, মানে বড় গণপতি মন্দির দর্শন হয়ে গেল। এবারে আমরা যাব দ্বিতীয় সাইট সিন। গণপতি মন্দির দর্শন করে আমরা এবারে যাচ্ছি লালবাগ প্যালেস। ইন্দোরের রাস্তাঘাট কিন্তু সদা সর্বদা ব্যস্তময়, সদা সর্বদা। কাল রাত্রিবেলা 12টা বাজে তখনও লোকজন, এখন বেলা 11টা বাজতে যায় এখনো লোকজন ভর্তি। এই হলো লালবাগ প্যালেস। লালবাগ প্যালেসে ঢোকার জন্য হচ্ছে 20 টাকা করে টিকিট। এই যে টিকিট আমি নিয়ে নিয়েছি, এখন যাব প্যালেসের ভেতরে। এই লালবাগ প্যালেস মূলত তৈরি শুরু করেছিলেন মল্লাররাও হোলকার, কিন্তু এইটা তিনি সম্পূর্ণ করতে পারেননি। এটা 3টি প্রজন্মে তৈরি হয়েছিল। লাস্ট এটা নির্মাণ শেষ করেছিল তুকাজিরাও হোলকার দ্বিতীয়। এটার নির্মাণ শুরু করেছিল হোলকার ডাইনেস্টিতে। এটা তৈরি মানে সময়কাল ছিল 1886 সাল থেকে 1926 সালের মধ্যে। 1978 সাল পর্যন্ত এখানে হোলকার ফ্যামিলিরা বসবাস করত। 1978 সালের পরে মধ্যপ্রদেশ সরকার এটি তাদের অধীনে নিয়ে নেয়। এই লালবাগ প্যালেস হলো রানী অহল্যাবাই হোলকারের শ্বশুর বাড়ি। এই লালবাগ প্যালেস কিন্তু টোটাল 76 একর জমির ওপরে তো নির্মাণ করা হয়েছে। লালবাগ প্যালেস আমাদের ঘোরা হয়ে গেল। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে দেয়। ভেতরের নির্মাণ স্থাপত্যশৈলী কিন্তু অসাধারণ। তাই আগামী দিনে আপনারা যারা ইন্দোর ঘুরতে আসছেন তারা কিন্তু এই লালবাগ প্যালেস অবশ্যই ভিজিট করবেন। ভেতরের নির্মাণ কাজ বলুন, স্থাপত্যশৈলী বলুন, অসাধারণ, মানে দেখার মতো। নিজে চোখে না দেখলে এটা মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তাই আগামী দিনে যারা ইন্দোর আসবেন তারা তাদের ভ্রমণ সূচিতে কিন্তু এই লালবাগ প্যালেস অবশ্যই রাখবেন। এখন আমরা এই লালবাগ প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছি।
অন্নপূর্ণা মন্দিরে এলাম, মন্দির দর্শন করলাম। মন্দিরের ভেতরে একটা আলাদাই শান্তি বিরাজ করছে, আলাদাই। আর মন্দিরের ভেতরটা নয় খুব ঠান্ডা, আর মন্দিরের ভেতরে যে কারুকার্য করা আছে তা দেখার মতো। তাই আগামী দিনে আপনারা যারা ইন্দোর বেড়াতে আসবেন তারা কিন্তু এই অন্নপূর্ণা মন্দির তাদের ভ্রমণ সূচিতে অবশ্যই রাখবেন। কি করে ঢুকলো? বৈষ্ণব দেবী মাতার মন্দিরে এসেছিলাম। মন্দিরের ভেতরটা বেশ সুন্দর এবং ভালো, কিন্তু যারা বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু একটু ভাবনা চিন্তা করে আসবেন মন্দিরের ভেতরে, কারণ মন্দিরের ভেতরে কিন্তু অনেক বাঘ বোক, নিচু হয়ে ঢোকা, তারপরে বসে ঢোকা, এরকম অনেক জায়গা আছে। তাই বয়স্ক মানুষরা একটু ভাবনা চিন্তা করে আসবেন। বাদ বাকি মন্দিরটা বাইরে থেকেও দেখতে ভালো, আর ভেতরে মাতা বৈষ্ণব দেবীর মূর্তি আছে, আসলে আসতে পারেন। এখন আমরা এসে পৌঁছে গেছি কাঁচ মন্দিরে, মানে যাকে শীষমহল বলা হয়। এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে দেয় না। আমি মন্দিরটার ভেতরে ঘুরে এসে আপনাদেরকে বলছি যে কীরকম। কাঁচ মন্দির আমাদের ঘোরা হয়ে গেল। ভেতরটা খুব সুন্দর, নিচের ফ্লোর থেকে শুরু করে দেয়াল সব কিছু কাঁচের, সব কিছু কাঁচের। ভেতরটা বেশ সুন্দর, যদি ভিডিওগ্রাফি করে দেখানো যেত ভালো লাগতো। যাই হোক, ভেতরে কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি আছে, একটা কালো মূর্তি আছে আর একটা সাদা মূর্তি আছে। আর বাদ বাকি গোটা মন্দিরটা মানে এক ফোঁটা মানে নিট অ্যান্ড ক্লিন, আর পুরোটা কাঁচের, পুরোটা। যাই হোক, আমরা কাঁচ মন্দির দেখে এখন যাচ্ছি, প্রথম যে সাইট সিনটায় গেছিলাম রাজবাড়ার দিকে। এখন এসে পৌঁছে গেছি এই যে রাজবাড়া। প্রথমে রাজবাড়া মিউজিয়ামটা দেখবো, তারপরে রাজবাড়া প্যালেসের ভেতরে ঢুকবো। চলুন প্রথমে মিউজিয়ামটার ভেতরে যাই। রাজবাড়া মিউজিয়ামের ভেতরে ঘোরা হয়ে গেল। মূলত এই মিউজিয়ামের ভেতরে হোলকার রাজত্বকালের বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়েছে। যারা ইতিহাস নিয়ে ইন্টারেস্টেড, যারা ইতিহাসকে জানতে চাও আরও বেশি করে, বা হোলকার রাজবংশ সম্বন্ধে জানতে চাও, তারা কিন্তু এই রাজবাড়া মিউজিয়ামের ভেতরে একবার ভিজিট করতে পারো। হোলকার ফ্যামিলি সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য এখানে পেয়ে যাবে। তুকাজি রাও হোলকার, মালহার রাও হোলকার, তুকাজি রাও হোলকার দ্বিতীয়, সমস্ত রাজত্বকালের এখানে বিস্তীর্ণ বিবরণ দেওয়া আছে। চলুন এখন আমরা রাজবাড়ার প্যালেসটার ভেতরে যাব। এই হচ্ছে রাজবাড়ার বাইরেটা।
কালকে এখানে ইন্দোরে একটা অনুষ্ঠান আছে দোলের গাহের বলে, যার জন্য রাজবাড়ার অনেকটা অংশ ঢেকে দিয়েছে। এই হলো রাজবাড়ার ভিতরটা। এই রাজবাড়ার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1747 সালে আর নির্মাণ শেষ হয়েছিল 1766 সালে। রাজা মালহার রাও হোলকার মূলত নির্মাণ কাজ শুরু করেছিল এবং ওই নির্মাণ কাজ শেষ করেছিল রানী অহল্যাবাই হোলকার 1767 সালে। এটা মূলত রাজবাড়া হচ্ছে রয়্যাল প্যালেস। আচ্ছা, এই রাজবাড়া কিন্তু প্রত্যেক সোমবার বন্ধ থাকে আর যে কোনো গেজেটেড হলিডেতে কিন্তু রাজবাড়া বন্ধ থাকে। আর রাজবাড়ায় ঢোকার টিকিট বা প্রবেশ মূল্য হলো 20 টাকা পার পার্সন। রাজবাড়ায় যদি আপনারা ঢোকেন, মোবাইল ক্যামেরা দিয়ে যদি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে ফ্রি, কিন্তু আপনারা যদি কোনো অ্যাকশন ক্যামেরা মানে গোপ্রো বা ডিজি এইসব নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 250 টাকা ক্যামেরা চার্জ দিতে হবে। এটা আমার ঠিক মাথায় ঢুকলো না। মোবাইল দিয়ে ছবি ভিডিওগ্রাফি করলে ফ্রি, বা কোনো অ্যাকশন ক্যামেরা দিয়ে ছবি তুললে বা ডিজিআই দিয়ে ক্যামেরা তুললে তার ফি লাগে। জানি না এখানকার প্রশাসন কি মাথায় রেখে এটা করেছে। যাই হোক, আমরা রাজবাড়া ঘুরছি, ভালোই লাগছে। আগামী দিনে আপনারা যারা আসবেন রাজবাড়া অবশ্যই আসবেন। এই রাজবাড়ার ভেতরে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। লাইট অ্যান্ড সাউন্ড শো স্টার্ট হয় সন্ধ্যে 7:30 থেকে, ডিউরেশন হচ্ছে 45 মিনিট। আর এখানে টিকিট হচ্ছে ভারতীয় অ্যাডাল্টদের জন্য 150 টাকা আর ভারতীয় চিলড্রেনদের জন্য হচ্ছে 75 টাকা পার হেড। রাজবাড়া খোলার টাইম হচ্ছে সকাল 11টা আর বন্ধ হওয়ার টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। রাজবাড়া আমাদের ঘোরা হয়ে গেল। ভেতরটা বেশ সুন্দর, বেশ ভালো লাগবে। আপনারা ইন্দোর এলে কিন্তু রাজবাড়া একবার হলেও ভিজিট করবেন। আর একদিনের ইন্দোর ভ্রমণে এই জায়গাগুলোই থাকে। আপনারা চাইলে পাতালপানি ওয়াটারফলস বা একটা জৈন মন্দির আছে সেটাও ঘুরে আসতে পারেন। আমরা আর সেইগুলো গেলাম না, সবাই যে সাইট সিনগুলো করে আমরাও সেইগুলোই গতানুগতিক করলাম। আর এখানে আপনারা চাইলে উবের অটো করেও ঘুরতে পারেন বা একটা কোনো অটো রিজার্ভ করে নিতে পারেন। অটো রিজার্ভ করলে এইসব সাইট সিনগুলো করতে আপনাদের ভাড়া পড়বে ওই 700 থেকে 750 টাকার মধ্যে। আর এখন আমরা এই রাজবাড়ার সামনে থেকে উবের অটো ধরে চলে যাব যে হোটেলে আমরা ছিলাম সেখানে দুপুরের লাঞ্চটা করতে। যে হোটেলে ছিলাম কালকে আমরা, সেই হোটেলেই আজকে দুপুরে খেতে চলে এসেছি। অর্ডার করেছি, অর্ডার আসুক দেখাচ্ছি। প্রথমেই আমাদের চলে এসেছে কেশর লস্যি। রাস্তা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হোটেলে একটু রেস্ট নিয়ে এখন সন্ধেবেলা 6:30 বাজে চলে এসেছি দেবী অহল্যাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকেই আজকে আমার ফ্লাইট আছে রাত্রিবেলা 10:45টায়, যেটা থেকে আমি ট্রান্সফার হব কলকাতায়। মধ্যপ্রদেশের এই পশ্চিমাংশ ভ্রমণ আপনারা যদি করতে চান তাহলে আমার প্রত্যেকটা ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে দেখুন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই নিজেরা আমার মতো প্ল্যান করে মধ্যপ্রদেশের এই পশ্চিম দিকটা ঘুরতে পারবেন। যেমন মহাকালেশ্বর, মমলেশ্বর, ওমকারেশ্বর, মান্ডু, ইন্দোর, ওইদিকে হচ্ছে জাহাজমহলটা যদিও মান্ডুর মধ্যেই পড়ে। তাই জন্য আমি বলবো আমার যে প্রত্যেকটা ভিডিও এসেছে সিপ্রা এক্সপ্রেস থেকে নিয়ে আপ টু লাস্ট হয়তো এই এপিসোডটা আসবে ইন্দোর, প্রত্যেকটা এপিসোড আপনারা মন দিয়ে দেখুন, তাহলে আপনারা খুব সহজে নিজেরা প্ল্যান করে আমার মতো মধ্যপ্রদেশের এই পশ্চিমভাগটা ঘুরতে পারবেন। আর এখন আমি আছি যেরকম বললাম দেবী অহল্যাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অনেকটাই অ্যাডভান্স চলে এসেছি, দেখা যাক ফ্লাইট ঠিকঠাক টাইমে ছাড়ে। এরপর এয়ারপোর্টে নিজের মতো করে একটু রেস্ট নিলাম। দেবী অহল্যাবাই হোলকার এই এয়ারপোর্টটা ছোটোখাটো কিন্তু খুব সুন্দর আর সাজানো গোছানো এয়ারপোর্ট। এই যে এয়ারপোর্টে এসেই ননিয়া সঞ্জয় এইভাবে রেস্ট নিতে শুয়ে পড়েছে। আগামী দিনে আপনারা যারা এই দেবী অহল্যাবাই হোলকার এয়ারপোর্টে আসবেন তারাও কিন্তু এই ধরনের সুবিধা পাবেন। বাচ্চা নিয়ে যারা আসবেন কমপ্লিট রেস্ট পাবেন, বা যারা আগে থেকে
এয়ারপোর্টে ঢুকবো কিনা ভাবছেন তারাও কিন্তু এখানে আসতে পারেন নির্দ্বিধায়। এরপর শুরু হলো বোর্ডিং। যদিও সেদিন ফ্লাইট ছাড়তে একটু লেটই হয়েছিল। যেই বোর্ডিং শেষ হলো আমিও চললাম ফ্লাইটের ভেতরে বসার জন্য। ফ্লাইটে উঠে খুঁজতে শুরু করলাম নিজের সিট, যদিও অন্যান্য যাত্রীরাও তাই করছিল। আমিও গন্তব্যের দিকে এগিয়ে চললাম। যাই হোক, একটুখানি সময় পরেই রাতের অন্ধকারে ফ্লাইট ছাড়লো তার গন্তব্যের দিকে, কলকাতা। রাতের আকাশ যদিও কিছু দেখা যাচ্ছিল না, তাও ফ্লাইট তার নির্দিষ্ট গতি মেনেই এগিয়ে চলল কলকাতার দিকে। কোনো একটা সময় পরে ফ্লাইটে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম ভাঙার পরে দেখলাম যে রাতের মহানগরী কলকাতায় ফ্লাইট পৌঁছে গেছে। আমিও তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে নেমে পড়লাম ফ্লাইট থেকে। বাইরের আবহাওয়া বলছে বেশ গরম, আর ঘড়ির কাঁটায় তখন প্রায় 12:30 বেজে গেছে। ফ্লাইট থেকে নামার পরে আমিও রাতের মহানগরীর বুক চিরে এগিয়ে আসতে থাকলাম আমার গন্তব্য বাড়ির দিকে। যাই হোক, আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন প্লিজ একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামী দিনে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।